মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বোলপুরে বিশ্বভারতী ক্যাম্পাস রয়েছে। তার পাশেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যারা মূলত বীরভূম রাঙামাটির জেলা থেকে আসছেন তারা কোথায় পড়বেন, তাদের ইউনিভার্সিটির পড়াশোনার ব্যবস্থা করবেন। তিনি একটি রাজনৈতিক মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে বোলপুরে আমি একটি বিশ্ববিদ্যালয় বানাবো এবং বিশ্ববিদ্যালয় হবে বিশ্বমানের। বোলপুরের শিবপুরের বাইপাসে তিনি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বানালেন এবং তার স্বপ্নের কাজ শুরু হয়েছে আজ থেকে 4 থেকে 5 বছর আগে। সেই বিশ্ববিদ্যালয়ের যাকে গুরুদায়িত্ব দিয়ে তিনি পাঠিয়েছেন তিনি ভাইস চ্যান্সেলর উপাচার্য স্যার। আজকে সহজ পাঠে জীবন কথা সিরিজের আজকের এপিসোডের প্রধান অতিথি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার উপাচার্য স্যারকে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সহজ পাঠে সময় দেওয়ার জন্য। স্যার, দীর্ঘজীবন রসায়নবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, প্রফেসর হয়েছেন, বহু ছাত্র পড়িয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসে, বিভিন্ন জায়গায়। আজকে এত বড় প্রশাসনিক দায়িত্বে, তারপরও আপনি পড়াচ্ছেন এবং প্রশাসনিক দায়িত্বভার সামলাচ্ছেন। দুটো কিভাবে দেখছেন? আপনি প্রশাসনিক দায়িত্বেও রয়েছেন উপাচার্য হিসাবে, আবার এতদিন ধরে ছাত্র পড়িয়ে এসছেন, এই দুটোকে কিভাবে ব্যালেন্স করছেন স্যার? এই প্রথমেই বলি যে এইখানে আমাদের চ্যান্সেলরের থেকে যখন আমন্ত্রণ পত্রটা পেয়েছিলাম তখন উনি আমাকে একটু প্রেশারই দিয়েছিলেন যে আপনাকে ইমিডিয়েটলি গিয়ে জয়েন করতে হবে। এবং তখন আমি বলেছিলাম ইমিডিয়েটলি কি করে জয়েন করব, আমাকে তো লিয়েন নিতে হবে। বললো ওটা আমরা দেখে নেব। এই ইউনিভার্সিটিটা চিফ মিনিস্টারের একটা ড্রিম প্রজেক্ট। এটা আপনার সিভি দেখে আমার মনে হয়েছে আপনি এটাকে ভালো করে দেখতে পারবেন। তো সত্যি সত্যি আমি তার পরের দিনই জয়েন করি এবং লিয়েন না নিয়েই জয়েন করি। তো জয়েন করার পরে যখন আমি এসেছিলাম তখন ঠিক এই বিল্ডিংয়েই এসেছিলাম একটা ভাড়া বাড়িতে, তখন ইউনিভার্সিটি ছিল। তো সেখান থেকে আমাদের জার্নি শুরু হলো, সেটা আমরা নিশ্চয়ই পরে বলবো। যে জায়গাটা আপনার কোশ্চেন ছিল যে শিক্ষা, টিচিং এবং অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু আমার আরও একটা বড় রোল আছে, সেটা হচ্ছে রিসার্চ। সো আমার প্রচুর স্টুডেন্ট, মানে অলমোস্ট 100 স্টুডেন্টকে পিএইচডি পোস্টডক করানো হয়ে গেছে। তো সেটা একটা প্রচুর লোড থাকে। আমি অনেকগুলো জার্নালের অ্যাসোসিয়েট এডিটার এবং এডিটার ইন চিফ, সেটাও অনেকটা কাজ থাকে। আবার টিচিং যদি বলেন, আমি কিন্তু আমার ক্যালকাটা ইউনিভার্সিটি, যেখানে আমি মূলত প্রফেসর, সেখানেও ক্লাস নিই। আবার আমার এখানে নতুন ইউনিভার্সিটিতে, এখানেও আমি ক্লাস নিই। আচ্ছা, মানে একসঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন আবার এখানেও পড়াচ্ছি। হ্যাঁ, তো আমি সেটা সময় বার করি। আমি 15 থেকে 18 ঘন্টা দিনে কাজ করি এবং সময় বের করে আমি টিচিংটা কিন্তু খুব এনজয় করি। আচ্ছা, কিন্তু এখন যেটা হয়েছে, টিচিংয়ের সঙ্গে সঙ্গে, রিসার্চের সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনটাও আমার একটা হবিতে দাঁড়িয়েছে, যে কি করে এইরকম একটা ক্যাম্পাস গড়ে তোলা, সেখান থেকে তার শিক্ষা ব্যবস্থা করা, তার রিসার্চ এনভায়রনমেন্ট গড়ে তোলা, মানে অনেকগুলো রেসপন্সিবিলিটি। এবং ইনফ্রাস্ট্রাকচারটা এমনই হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। শুধু তাই নয়, যেটা চিফ মিনিস্টার চেয়েছিলেন, উনি 2017-তে অ্যানাউন্স করেছিলেন যে এই ইউনিভার্সিটিটা হবে মডেল ইউনিভার্সিটি। সেই মডেল ইউনিভার্সিটিটা মানে কি, এই ইউনিভার্সিটিটা এমন জায়গায় দাঁড়াবে, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এরাও একে ফলো করবে। এবং এটা গর্বের বিষয়, আমি বলছি যে আমরা কিন্তু সেই জায়গায় অলরেডি দাঁড়িয়েছি। এবং এখনই আমি মিটিংয়ে ছিলাম, আমার আসতে 1 ঘন্টা দেরি হলো, কিন্তু সেই মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আরও 22খানা সাবজেক্ট এখানে করবো এবছর। আমরা গত বছর 14টা সাবজেক্ট নিয়েছি, তারপর আগে ছিল মাত্র 4টে আমি যখন জয়েন করি। এবছর হয়েছে 18টা, এবছর আরও 22টা। মানে এই বছরে একাডেমিক ইয়ারে দেখা যাবে 40খানা ডিপার্টমেন্ট রান করবে এই ছোট্ট একটা 4 বছরের ইউনিভার্সিটিতে। এটা কিন্তু ইউনিক, এটা অন্য কোথাও নেই। তো আমার তখন মনের মধ্যে জিনিসটা ছিল যে একটা এত বড় দায়িত্ব, এত বড় একটা ইউনিভার্সিটি হবে, যেটা মডেল ইউনিভার্সিটি হবে, তাতে 4টে ডিপার্টমেন্ট নিয়ে কখনো ইউনিভার্সিটিটা হতে পারে। একদমই তাই। তো তখন থেকেই আমি 14খানা, আমি অ্যাকচুয়ালি প্রথমে দিয়েছিলাম 24খানা ডিপার্টমেন্ট। তখন হায়ার এডুকেশন আমাকে বলেছিল যে স্যার, এত ডিপার্টমেন্ট আমরা দিই না, আমরা 4-5টা ডিপার্টমেন্ট দিই, আপনি একটু ভেবে দেখুন। তারপরে আমি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলি এবং আমাদের সিনিয়র স্পেশাল সেক্রেটারি চন্দনী ম্যাডাম, ওনার সঙ্গে কথা বলি। চন্দনী টুডু, উনি হচ্ছেন আইএস অফিসার। তো উনি তখন ওনাকে আমি বোঝাই যে দেখুন, আমার এতগুলো বিল্ডিং আছে, 7খানা বিল্ডিং, একাডেমিক বিল্ডিং, অন্তত 2টো করে দিন, তাহলেও 14টা কোর্স আসে। তখন কি কারণে আমি যখন অনেকে বোঝাতে গেলাম, তারপরে উনি লাস্টে বললেন আচ্ছা স্যার আপনি দিন।
আমি দেখছি কি করা যায়, এবং সত্যি তাই শেষ অবধি 14টা ডিপার্টমেন্ট একসঙ্গে অ্যাপ্রুভাল আমি পেয়েছি, এবং 14টা ডিপার্টমেন্টই আমরা চালু করেছি এই একাডেমিক ইয়ার। মানে গত ইয়ার থেকে চালু হ্যাঁ, হয়েছে। চালু হয়ে গেছে, এবং ফার্স্ট টাইমের এখন এক্সাম চলছে। এখন আমাদের 18টা ডিপার্টমেন্ট হয়েছে, আগে যেহেতু 4টা এটা কিসের মাস্টার ডিগ্রি শুধু নাকি? শুধুই মাস্টার ডিগ্রি, আমরা মাস্টার ডিগ্রি নিয়ে এসেছি। কিন্তু আপনি যদি এই সাবজেক্ট 14টা খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কম্পোজিশন। হুম, আমার প্রথম হচ্ছে হিউম্যানিটিজ আছে, হিউম্যানিটিজে দেখুন বাংলা আসছিল, আমি সেটাকে বাংলাটাকে বাংলা, বেঙ্গলি অ্যান্ড টেগোর স্টাডিজ করেছি, যাতে ওখানে টেগোরের রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুদেবের জন্য পড়াশোনাটা যেন ওরা করে, সেই জায়গাটা আমি ওপেন করেছি। আবার ধরুন লিঙ্গুইস্টিক এনেছি, লিঙ্গুইস্টিকের সঙ্গে লিখেছি এনডেঞ্জার ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজগুলো বিলুপ্ত হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজগুলো ছেলেরা পড়বে এবং তারা ভালো জায়গায় যাবে। এবং এরকম প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে আমরা এক একটা অ্যাড করেছি, যেমন পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, ঠিক। হ্যাঁ, যেটা খুব জিওগ্রাফি, হ্যাঁ। জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্স, মানে নতুন মানে টেকনোলজি যেগুলো আসছে সেগুলো সায়েন্সের সঙ্গে আমি অ্যাটাচ করে দিচ্ছি। আমরা কেমিস্ট্রি বলিনি, আমরা বলেছি কেমিক্যাল সায়েন্স, তার মানে ওখানে আরও অনেক জিনিস আছে, ঠিক। সেটা আস্তে আস্তে এটা গ্রো করবে। আবার দেখুন আমরা যে সাবজেক্ট এনেছি সেটা হচ্ছে ধরুন ফাইন আর্টস, ফাইন আর্টসে আছে মিউজিক, ড্রামা, এবং আরেকটি সাবজেক্ট আছে হচ্ছে পেন্টিং, ভিজুয়াল আর্টস। আপনি যদি প্রফেশনাল সাবজেক্ট বলেন তাহলে আমরা ওখানে আছে ম্যানেজমেন্ট। তো এই রকম আমরা প্রত্যেকটা জায়গাটাকে ফোকাস করার চেষ্টা করেছি। এইবার এবছরে আমাদের কাজ হচ্ছে আরো নতুন সাবজেক্ট আনা, মানে আরো নতুন ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমরা যেমন ম্যানেজমেন্টে খুলেছিলাম, গতবারে এইচআর খুলেছিলাম, এবারে বলছি ম্যানেজমেন্ট উইথ ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্সও করছি, আবার হচ্ছে মার্কেটিংও করছি। আচ্ছা, এবারে দুটো খুলছি, এর পরের বারে আবার নতুন সাবজেক্ট আসবে, এইভাবে করে ডিপার্টমেন্টগুলো আস্তে আস্তে গ্রো। এই মুহূর্তে স্ট্রেংথ কত ইউনিভার্সিটি? এখন আমাদের আছে স্টুডেন্ট হচ্ছে 900। 9। হ্যাঁ, কিন্তু সামনের বছরে এটা অনেক বেড়ে যাবে, হয়তো 3000 হয়ে যাবে। তার কারণ হচ্ছে অনেকগুলো সাবজেক্ট আসবে, নতুন সাবজেক্ট আসবে, এবং এই সাবজেক্টে এবছর আমরা একটু লেটে পেয়েছিলাম বলে স্টুডেন্ট আমরা পুরোটাতে ফিল আপ হয়নি, কিন্তু এই বছর কিন্তু আমরা সেটা পাবো, কারণ আমাদের ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচারটা মোটামুটি সবার কাছে, সব স্টুডেন্টদের কাছে পৌঁছে যাচ্ছে এবং প্যারেন্টসদের কাছে পৌঁছে যাচ্ছে, যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা দিচ্ছি। সে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে এসে যায়, অনেকেই প্রশ্নটা করেন যে এখানেই বিশ্ব ভারতী ইউনিভার্সিটি রয়েছে, কবিগুরুর প্রতিষ্ঠা করা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি পাশেই আরো একটি ইউনিভার্সিটি তৈরি করার কি খুব প্রয়োজন ছিল? এটা অনেকেই প্রশ্নটা করছেন, এটা আপনার মতামত স্যার কি? হ্যাঁ, এটা অবভিয়াসলি কোশ্চেন, এই কোশ্চেনটা যখন আমি করে কেউ আমাকে, তখন আরও আমি বলি যে এর সঙ্গে আরও দুটো ইউনিভার্সিটি খুব কাছাকাছি আছে, যেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি আছে, আর একটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি আছে। তো এদের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়, 50 কিলোমিটার। তার মানে এই বৃত্তের স্টুডেন্টগুলো তাদের কাছে যাবে, তারা অনেক পুরনো, আর আমরা সেই তুলনায় একেবারেই নতুন ইউনিভার্সিটি। সেই নতুন ইউনিভার্সিটিটাকে আমরা সেখানে যেগুলো আনছি, অলরেডি আমি বলছি আমাদের সাবজেক্টগুলো কিভাবে আমরা চুজ করছি, কিভাবে স্টুডেন্টদেরকে ট্রেনিং করছি, তাহলে এই জায়গাটাতে চলে যাবে সবার কাছে মেসেজ। আমি বলছি আপনাকে, আমরা 3rd এবং 4th সেমে কি করছি, যখন হচ্ছে 5th পিরিয়ড হয়ে যাচ্ছে, 6th পিরিয়ডটা আমরা তাদের নেটের জন্য ট্রেনিং দিচ্ছি। জানেন, রিসার্চ করতে হলে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পাস করতে হয়, তার জন্য দিচ্ছি। আবার কিছু ছেলে মেয়েকে প্রফেশনাল স্টাডিজ, যেগুলো চাকরি পাওয়ার জন্য যেগুলো লাগে, ইউপিএসসি, তারপরে হচ্ছে আপনার ধরুন WBCS, পিএসসি, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা পড়াচ্ছেন। হ্যাঁ, এবং এটা অনেকে আমাদেরকে বলছে, তার এটা কেন আপনি করছেন? আমরা বলছি যে এটা ছেলে মেয়েদেরকে শুধু পড়ালে হবে না, তাদের চাকরিটাও দিতে হবে। আবার এটাও আরও শুনবেন, আমরা অলরেডি একটা করেছি যে ইউনিভার্সিটির মেয়েদেরকে বিশেষ করে ট্রেনিংটা হয়েছে, যে তারা কি করে প্রাইভেট সংস্থায় চাকরি পাবে, তার জন্য কিভাবে তাদেরকে মানে ট্রেনিং দিতে হবে, সেই ট্রেনিংটা আমরা বাইরের থেকে রিসোর্স পার্সনকে নিয়ে এসে সেই ট্রেনিংগুলো দিচ্ছি। স্যার, ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে বড় বড় কোম্পানিকে এখানে এসে ক্যাম্পাসিং এর কোনো ব্যবস্থা করা বা এই জাতীয় কিছু ব্যাপার? মূলত দেখেছি আমরা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি, তারা স্টুডেন্ট টানে ইউনিভার্সিটিতে ক্যাম্পাসিং দেখি, যে ক্যাম্পাসিং করিয়ে তারা প্লেসমেন্ট দিচ্ছে। ফলে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি নতুন পথ চলা শুরু করেছে, সেক্ষেত্রে আপনার কি এরকম ভাবনা রয়েছে স্যার? হ্যাঁ, আমি কিছুদিন আগে গোয়াতে গিয়েছিলাম, আমার একটা কনফারেন্স থাকে, আমাকে প্রায় প্রতি মাসেই একবার দুবার যেতে হয়। তো ওখানে গিয়ে আমি সিনজিনটাতে গিয়েছিলাম। সিনজিনটা হচ্ছে যারা হচ্ছে অ্যাগ্রোকেমিক্যাল এবং অনেক প্রোডাক্ট যেগুলো হচ্ছে বাজারে বিক্রি হয়। তো তাদের R&Dর যিনি হেড এবং ডাইরেক্টর প্রফেসর ভানু, ওনার সঙ্গে আমার কথা হয় এবং উনি বলেন যে ঠিক আছে,
আপনার যদি স্টুডেন্টদেরকে ওরিয়েন্ট করতে হয় যারা কিভাবে চাকরি পাবে না পাবে, আপনি তাহলে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করুন, আমরা আসবো। আমি শুধু আসবো না, আরও অনেকে আসবে। তো সেইটা আমরা সারা ইন্ডিয়াতে বড় বড় অ্যাকাডেমিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা হচ্ছে R&Dর কাজ করছে, রিসার্চ করছে, যারা চাকরির ওরিয়েন্টেশনটা কি করলে ওরিয়েন্টেশনটা হবে, সেটা আমরা এপ্রিলের মাঝামাঝি আমরা একটা ওয়ার্কশপ করব। এবং সেখানে আমরা শুধু আমার ইউনিভার্সিটি নয়, আমি সবসময় বীরভূমটাকে প্রায়োরিটি দিই এই কারণের জন্য যে যেহেতু চিফ মিনিস্টার চেয়েছেন বিশেষ করে বীরভূমের ছেলে মেয়েদেরকে একটু আলোটা দেওয়ার জন্য, হায়ার এডুকেশনের আলোটা যেন ওদের উপরে পড়ে। তো সেই জায়গাটা থেকে আমি অলরেডি 18টা কলেজের প্রিন্সিপালকে ডেকে একটা মিটিংও করেছি। সেই মিটিংয়ের মধ্যে আমরা ডিসিশন নিয়েছি যে এদের সমস্ত স্টুডেন্টরা এবং আমাদের যে সাবজেক্ট আমরা নিচ্ছি ওনাদের যেটা আন্ডার গ্র্যাজুয়েট পড়াচ্ছেন, যাতে তাদের মধ্যে একটা কোরিলেশন থাকে, সেই স্টুডেন্টগুলো যেন মাস্টার ডিগ্রি এখানে করতে আসে, সেই জন্য আমরা ওনাদের সঙ্গে কথা বলি। তো এইখানে আমি বলতে চাইছি যে আমরা শুধু আমাদের স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছি না, আমরা বলছি কলেজগুলোকেও আমন্ত্রণ জানাবো তাদের স্টুডেন্টরা যাতে আসে এবং তারা এই সব লেকচারগুলো শোনেন। আপনারা জানেন আমাদের বিশাল বড় অডিটোরিয়াম এবং বিউটিফুল অডিটোরিয়াম অনেক আছে এবং সেখানেই আমাদের হবে। এবং শুধু তাই না, দুটো প্যারালাল সেশনেরও ব্যবস্থা আছে, তো সেখানেই আমরা এই প্রোগ্রামটা করব। আচ্ছা স্যার, আপনি এত বছর ধরে ছাত্র পড়িয়েছেন, এখনো পর্যন্ত সাকসেসফুলি সব ছাত্রই সাকসেসফুল বলা চলে, আপনি যাদেরকে পড়িয়েছেন সব ছাত্রই আপনার চোখে সমান, তবুও তো কিছু কিছু ছাত্রের কথা মনে পড়ে যারা হয়তো অন্যান্য জায়গায় অন্য কোনো বিরাট সংস্থাতে, নামী সংস্থাতে কাজ করছে, এরকম কেউ কি স্যার মনে পড়ে? হ্যাঁ, আমার ছাত্র হচ্ছে ডক্টর সমৃতা মণ্ডল, ও এখন টেক্সাস ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আবার আমার আরেকটি স্টুডেন্ট হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর আছে, সেটা হচ্ছে গান্ধী ইউনিভার্সিটি বিহার। তো এরকম আমার স্টুডেন্টরা আবার ভিআইটিতেও আছে, যেটা হচ্ছে আপনার ওটার নাম হচ্ছে, ওইটা ভেঙে গেল যে ইয়েটা স্টেটটা হায়দ্রাবাদে, ওটা হায়দ্রাবাদ থেকে একটু দূরে অন্ধ্রতে ওটা আছে। তো ওখানেও আছে, মানে প্রচুর স্টুডেন্ট আমার ইউনিভার্সিটি এবং রিসার্চ ইনস্টিটিউটে যারা চাকরি করছে। আবার প্রচুর স্টুডেন্ট আছে কলেজেও আছে, একটা দুটো স্টুডেন্ট হচ্ছে হয়তো স্কুলেও আছে, তারা পিএইচডি করেছে, তারপর স্কুলের হেডমাস্টার হয়েছে। কতজন পিএইচডি করেছে স্যার আপনার কাছে? আমার কাছে এখন পিএইচডি ডিগ্রি যারা পেয়ে গেছে তারা হচ্ছে 41 জন, 41, আর পোস্টডক করেছে 35, আর এখন কাজ করছে প্রায় 25। আপনার স্যার থিসিস পেপার কতগুলো? ওই থিসিস পেপারগুলো আমাদের হয়েছে প্রায়, আমার এখন 209। সম্ভবত স্যার আপনি ওই, কিন্তু আমাদের পেপারগুলোর যেটা স্পেশালিটি, এগুলো সবই হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরে পাবলিশ হয়, মানে যেহেতু পেপারগুলোর কাজের গুরুত্বটা অনেক হাই, সেই জন্য ওখানে হয়। আমি সেই জন্য আমি বোধহয় অ্যাসোসিয়েট, মানে অনেকগুলো জার্নালকে ইয়ে করি, কি বলে, এডিটর হিসেবে থাকি। কত বছর এই প্রফেশনাল লাইনে স্যার ছাত্র পড়ানোর কাজ করছেন এটা? হ্যাঁ, আমি যেটা করছি 2000 থেকে, তার মানে 25 বছর। 25 বছর। হ্যাঁ। প্রথম কি ক্যালকাটা ইউনিভার্সিটি স্যার? না, আমি প্রথমে একটা কলেজে পড়িয়েছি, সেটা বললাম না, ডোমকল কলেজ মুর্শিদাবাদে। আচ্ছা, ওখানে আমি কলেজে পড়িয়েছি, তারপরে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি চলে আসি। আচ্ছা। এখন স্যার বিশ্ব বাংলা ইউনিভার্সিটিকে কোন জায়গায় তুলে ধরতে চান? কেন পুরো গুরুদায়িত্ব বলা চলে একেবারে আপনার উপর, গোটা ইউনিভার্সিটিতে একজনই সরকারি স্টাফ হিসেবে আপনিই রয়েছে। হ্যাঁ, একটা নতুন পথ চলা শুরু হয়েছে, বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচার দেখছিলাম যে হেঁটে যাওয়ার রাস্তাটাও কতটা বড়, এত বড় বিল্ডিং, একটা সেন্ট্রাল লাইব্রেরি এত বড়, মানে খুব কম ইউনিভার্সিটি রয়েছে যাদের ইনফ্রাস্ট্রাকচার এই জায়গায় রয়েছে। সেই ইউনিভার্সিটি স্যার এই বিল্ডিং এর পাশাপাশি মান উন্নয়ন, পড়াশোনা, শিক্ষা জগতের, সেটা কিভাবে দেখতে চাইছেন আগামী 5 বছর পর? হ্যাঁ, কতগুলো জিনিস আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করাটা খুব দরকার ছিল, সেটা আমরা করে ফেলেছি। এবং সে আমাদের প্রত্যেকটা ক্লাসরুমই হচ্ছে স্মার্ট ক্লাসরুম, মানে এসি রয়েছে, প্রজেক্টর রয়েছে, স্ক্রিন রয়েছে। এমনি যদি কোনো টিচার মনে করেন যে উনি বোর্ডে লিখবেন, সেই ব্যবস্থাও খুব সুন্দরভাবে করা আছে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট যেখানে বসে আছে, এটা তার ল্যাপটপকে সে চাইলে প্লাগ অ্যান্ড প্লেতে ইউজ করতে পারে, কাজ করতে পারে। তার ইন্টারনেট ইনবিল্ড, মানে কোনো স্টুডেন্ট যখন ক্যাম্পাসে ঢুকলো তার ওয়াইফাই স্টার্ট হয়ে গেল। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার, শুধু তাই নয়, আমাদের যে যদি সিকিউরিটি দেখেন, তাহলে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এত সুন্দরভাবে রয়েছে। আমাদের একটা রুম আছে যেটার নাম হচ্ছে ভিডিও ওয়াল লাগানো আছে, 12খানা টিভি একসঙ্গে লাগানো আছে, যেটা পুরো ক্যাম্পাসটার যে 335টা ক্যামেরা আছে, পুরোটাই ওখানে আপনি দেখতে পাবেন যে কিভাবে কে কোথায় যাচ্ছে বা কে কোথায় চলে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। সিকিউরিটি জায়গাটা খুবই টাইট, ভীষণভাবে রাখা আছে। তার কারণ সেই
বার্তাটা স্টুডেন্টের কাছে পাঠানো যে তোমার কোনো ভয় নেই, আমরা সমস্ত দিক থেকে ইকুইপড রয়েছি তোমাকে সেভ করার জন্য। এবং পুরো ক্যাম্পাসটা ওয়াইফাই ক্যাম্পাস, আমাদের অ্যাটেন্ডেন্স হয় ওয়াইফাই মানে অনলাইনে, আমাদের কোনো অফলাইনে কোনো অ্যাটেন্ডেন্স হয় না। টিচারের অ্যাটেন্ডেন্স, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স, আধুনিক ব্যবস্থার সঙ্গে আপনারা একেবারেই যাচ্ছেন। একেবারেই। এবং আমি বলছি আপনাকে, হয়তো কয়েকদিনের মধ্যে আমরা গেটে কিউআর কোড স্ক্যান করে দেবো। আচ্ছা, যে স্টুডেন্ট, টিচার, ফ্যাকাল্টি যেই আসুক না কেন তাকে ওটার থ্রু দিয়েই যেতে হবে। ওই আমাদের কিউআর কোড যে আইডি কার্ড থাকবে তার মধ্যে থাকবে এবং সেটা দিয়ে ঢুকবে। তো এরকম ব্যবস্থা কিন্তু কোনো ইউনিভার্সিটিতে নেই। তো এইটা আমরা ইমপ্লিমেন্ট করছি খুব তাড়াতাড়ি, আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এবার জাস্ট ওখানে স্যার অনেকেই দেখছি যে হায়ার এডুকেশনে যেতে চাইছে না, তারা বিশেষ করে অনেকে বলে চাকরি পাচ্ছি না। এই জায়গাটা এইখানে উদ্বুদ্ধ করছেন কিভাবে? সেই জায়গাটাই বলছি, সেই জায়গাটাই আমার মেনলি ফোকাস সবসময় ছিল। সেটা হচ্ছে যে ছেলে মেয়েদেরকে কি করে চাকরি দেওয়া যায় সেটাকে তাকে উদ্বুদ্ধ করা, তাকে সেই জায়গাটায় এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য আমি নতুন ইন্ট্রোডিউস করেছি যে 6th পিরিয়ডটা হবে প্রফেশনাল ক্লাস। সেই ক্লাসে হচ্ছে তাই সে নেট পড়বে, সে চাকরির জন্য পড়বে, এবং ব্যাংকিংও যদি কেউ যেতে চায় তার জন্যও সেই পড়বে, এবং সেই জায়গাগুলো আমরা করে ফেলছি আস্তে আস্তে। তো সেইটা করে আমরা কিন্তু ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি কনফিডেন্সটা অনেক বেড়েছে, এবং তারা এখন আর কেউ ওই জিনিসটা বলে না যে চাকরি পাবো কি পাবো না। আপনি বলছিলেন গতবারে তখন কোশ্চেনে যে ক্যাম্পাসিংটা কিভাবে ভাবছেন। অলরেডি আমাদের এমবিএ স্টার্ট হয়েছে, ফার্স্ট সেম শেষ হয়েছে, অলরেডি কোম্পানি এসে গেছে যে স্যার আমরা সেকেন্ড সেমে হচ্ছে ইন্টারভিউ নেব। ও আচ্ছা, মানে কোর্স শেষ হচ্ছে না তার আগেই চাকরি? না, শেষ কোথায়, মিডিলও যায়নি এখনো, সবে মাত্র ফার্স্ট সেম হচ্ছে। ওরা বলছে সেকেন্ড সেমে আমরা আসবো, আমরা বলছি না আপনি থার্ড সেমে আসুন, বলছে না আমরা সেকেন্ড সেমেই সিলেক্ট করে নেবো কয়েকজনকে, যাতে 1 বছরের পরে ওরা গিয়ে জয়েন করতে পারে। তো এই যে জায়গাগুলো, সেটা অনেকটা সুবিধা হয়েছে, তার কারণ আমি ইন্ডাস্ট্রিতে কিছুদিন ছিলাম, তো আমি জানি যে কিভাবে সিস্টেমটাকে অ্যারেঞ্জ করতে হয়। তো সেই জন্য অনেক সুবিধা হচ্ছে, আমি ইন্ডাস্ট্রির লোককেও আনতে পারছি, যেমন তারা মানে ক্যাম্পাসিং এর ব্যবস্থা আমি সর্বদা রেখে যাচ্ছেন। হ্যাঁ, ওটা না, আমি শুধু ধরুন আমি বলছি ক্যাম্পাসিং, অনেকে ভাবে কি ধরুন এমবিএ তে চাকরি পাবে তার ক্যাম্পাসিং করাবো, আমি বলছি সেটা নয়। আমার যে ক্যাম্পাসিং করার জন্য যাকে আমি কোঅর্ডিনেটর হিসেবে রেখেছি, তাকে বলা আছে তুমি সমস্ত ডিপার্টমেন্টকে দেখবে, বাংলা ডিপার্টমেন্টও কোথায় চাকরি পেতে পারে সেই জায়গাগুলো তুমি খুঁজে বার করো, তার জন্য ওকে কি ট্রেনিং দিতে হবে সেই ট্রেনিংটা আমরা দেবো, চাকরির উপযোগী করে দিয়ে তারপর আমরা তাকে বার করছি ওইভাবে। এবং শুধু তাই নয়, স্টুডেন্টগুলোকে বলছি যে তোমরা, আমাদের লাইব্রেরিটা সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। আচ্ছা, এবং কেউ যদি মনে করে যে সে পাস করে বেরিয়ে গেছে, সে যদি ভিসির কাছে অ্যাপ্লাই করে যে স্যার আমি লাইব্রেরিটা ব্যবহার করতে চাই, তো আমরা তাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি এবং তাকে আইডি দিয়ে দিচ্ছি 1 বছরের জন্য, সে কিন্তু ফ্রিলি লাইব্রেরি ব্যবহার করতে পারবে। আচ্ছা, সে হয়তো বই তুলতে পারবে না, যেহেতু আমাদের এখনকার প্রাক্তন স্টুডেন্ট সেই জন্য, কিন্তু ওখানে সে পড়াশোনা করতে পারে, এবং সেখানে সমস্ত কিছু আছে, প্রিন্টিং থেকে শুরু করে যা যা ব্যবস্থা, তার যা যা প্রয়োজন সবকিছু করা হয়েছে, কারণ বইটা আমরা বার কিন্তু স্যার এই হিসাবত দেখতে গেলে ফ্যাকাল্টি একটা বিরাট ব্যাপার। সেক্ষেত্রে বিশ্ববাংলা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি তো সেই অর্থে নেই, দীর্ঘ বছর রিক্রুটমেন্ট নেই কলেজ সার্ভিস কমিশনের এই জায়গাটা, সেক্ষেত্রে আমরা তো একটা বিরাট চাপ স্যার। হ্যাঁ, এটা একটা খুব কঠিন জিনিসও আমার কাছে, এবং অনেকেই এই কথাটা বলেন, কিন্তু আমি আপনাকে বলছি, অ্যাসিওর করছি, আমি এই সাবজেক্টগুলো পাওয়ার পরে যাদের স্টুডেন্ট ফ্যাকাল্টিদের নিয়েছি, তাদের কিন্তু ইউজিসি নর্ম মেনেই নিয়েছি। তাদের পিএইচডি আছে, তাদের পোস্টডক আছে, এবং এক্সপিরিয়েন্সটা এখানেই গ্যাদার করছে। এবং আমি সবসময় ওয়াচ করি, এবং এমন হয়তো আপনারা অন্যভাবে নিতে পারেন, কিন্তু আমি বলি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্যাকাল্টিদের এবং স্টুডেন্টদের, সেটাতে আমাকে যেন ইনক্লুড করে। এটা কোথাও কোনো ভাইস চ্যান্সেলর বলে যে আমি নেব, এটা করবেন না, আমি বলছি আমাকে করবেন, আমি যাতে ফলো করতে পারি ওরা কোনো ভুল দিকে চলে যাচ্ছে, সেই জিনিসটা আমি সবসময় ফলো করি, এবং আমার সিস্টেমটা ওই জন্য এত ভালো করে চলছে। এখন হয়তো ছোট্ট ইউনিভার্সিটি, কিন্তু 18টা ডিপার্টমেন্ট কিন্তু কম নয়। স্যার আপনি তো গোটা বিদেশে বহু জায়গায় গেছেন, উন্নত দেশগুলোতে গেছেন, সেখানে লেকচার দিয়েছেন, কথা বলেছেন, স্টুডেন্ট পড়িয়েছেন। ওইখানে শিক্ষা ব্যবস্থা আর এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে মূলগত পার্থক্যটা স্যার কি দেখেছেন? দেখুন, দুটো জায়গাতে চেঞ্জ আছে, সেটা ঠিক। প্রথম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার দেখতে যান, ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটিরও ইনফ্রাস্ট্রাকচার দেখেন, সেখানে দেখবেন ক্লাসরুমে কিছু নেই, মানে ওই চক ডাস্টার দিয়ে এখনো সব জায়গায় চলে। তো স্মার্ট ক্লাসরুমের ভীষণ প্রয়োজন, যেটা হচ্ছে বিদেশে রয়েছে, স্টুডেন্টরা সেটা
এনজয় করে। এই যে আমি বললাম একটা স্টুডেন্ট বসে আছে তার বেঞ্চে, সেখানে সে তার সুইচ অন করে দিলে তার মানে পাওয়ার লাইনও আছে, তার ইন্টারনেট লাইনও আছে, সে সঙ্গে সঙ্গে বসে তার ল্যাপটপে যদি কোনো কিছু টিচার বলেন যে এইটা একটু সার্চ দেখে করে নিতে দেখো, হ্যাঁ। এক্ষুনি দেখো যে এটা কি জিনিসটা কি, আমি দেখো এই পেজে এই পেজে পড়ো বা এই জিনিসটা পড়ো, সে কিন্তু সঙ্গে সঙ্গে যেতে পারছে। এই জায়গাটা কিন্তু অন্য ইউনিভার্সিটিতে নেই। এইটা কেবলমাত্র আমার এখানেই জেনারেট করেছি আমরা, যে স্টুডেন্ট প্লাগ অ্যান্ড প্লে সবসময় কাজ করতে পারবে। ইভিন আর্টসের ছেলে মেয়েদের জন্য একটা বড় করে ল্যাব করা আছে, যে কম্পিউটারে গিয়ে সে তার রিসার্চ কাজ সব কিছু করতে পারে। এই ফেসিলিটিটা হচ্ছে সব জায়গাতে নেই। আমি নিজেও, আমার মনে আছে, আমি এতদিন 25 বছর রয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, লাইব্রেরিতে হয়তো 2টো কম্পিউটার দেওয়ার জন্য আমার কত সময় লেগে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা বলছি যে পরপর স্টুডেন্টরা যত রকমের সুবিধে লাগবে আমরা সবটাই প্রোভাইড করব। হ্যাঁ, একটা সময় লাগছে এবং আপনারা অবাক হবেন শুনে যে আমি কিন্তু সপ্তাহে একদিন বিকাশ ভবন যাই। মানে এটা ভাইস চ্যান্সেলরের কাজ নয়, কিন্তু আমি নিজে যাই এই কারণে, না হলে ফাইলগুলো মুভ করবে না, আমি টাকা পয়সা আনতে পারবো না, কোনো কাজ হবে না। হ্যাঁ, সেই জায়গাগুলো মানে আমি যখন ওখানে জয়েন করি আমাদের ইউনিভার্সিটিতে, তখন 4টে ডিপার্টমেন্ট ছিল কিন্তু কোনো লাইব্রেরি ছিল না। ভাড়াও বাড়িতে চলতো। হ্যাঁ, তো ভাড়া বাড়িতে চলতো, কিন্তু সেখানে কোনো লাইব্রেরি ছিল না। তখন আমার একটা মাথার মধ্যে স্ট্রাইক করে যে লাইব্রেরির জন্য তো আমরা ফান্ড আনতে পারি, দিয়ে আমি একটা রুমও বুক করি। সেই ফান্ডটা আপনারা অবাক হবেন, 51 লাখ দিয়েছে আমাদের গভর্নমেন্ট, মানে হায়ার এডুকেশন, 4টে ডিপার্টমেন্টের বই কেনার জন্য। হ্যাঁ, তারপরে আমি নতুন 14টা আনার পরে 10-20 হাজার টাকা করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের 4টে-5টা বই কিনে দিয়েছি। এবার আমাদের পুরো বইয়ের লিস্ট যাচ্ছে এবং অবাক হবেন, সেটা 5 কোটি টাকা। 5 কোটি টাকার বইয়ের জন্য যাচ্ছে অ্যাপ্লিকেশন, এবং সেটা আমি জানি ওটা টাকাটা আমরা পাবো, এবং সেই রকমের লাইব্রেরি হবে, এবং এটা 3 স্টোরেড বিল্ডিং একটা লাইব্রেরি। তো এই পড়ার সুযোগ প্রচুর আমরা স্কোপ দিচ্ছি ছেলে মেয়েদের, এবং সত্যি কথা ছেলেমেয়েরা পড়ছেও। এটা আমি খুব খুশি। আর এখন স্যার অনেকেই বলে, বিশেষ করে যদি রাজনৈতিকভাবে দেখি, অনেকেই বলে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় গুণ ধরে গেছে। তা চোখের সামনে নানা কিছু দেখতে পাই, সেই কিছু কিছু। আপনি একজন দীর্ঘদিন প্রফেসর হিসেবে শুধু ছিলেন তা নয়, একজন উপাচার্য, এত বড় পদে রয়েছেন একটা বিশ্ববিদ্যালয়ে। এই গুণ ধরা শব্দের সঙ্গে আপনি এগ্রি করেন যে এই শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গের মূলগত বুনিয়াদী জায়গাটা নষ্ট হয়ে গেছে? না, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তার কারণ হচ্ছে কিছু ইউনিভার্সিটি আমি দেখছি যে তাদের দিনের পর দিন স্ট্রাইক চলছে, ক্লাস হচ্ছে না, ছেলে মেয়ে এসে ফিরে যাচ্ছে। হ্যাঁ, সেরকম অনেক ইউনিভার্সিটি আছে, আমি নামও বলতে পারি, সেখানে সেই সমস্যাগুলো আছে। কিন্তু যদি আমার যেটা মনে হয়েছে, আমি এখন অবধি যেটুকু পড়তে পেরেছি, যে যদি ভাইস চ্যান্সেলর ভাবেন, মানে ভাইস চ্যান্সেলরকে এত পাওয়ার দেওয়া হয়েছে আমাদের সংবিধানের থেকে এবং আমাদের গভর্নমেন্টের থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভাইস চ্যান্সেলর হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারের মতো। তার জন্য তাকে ব্লু বাতি গাড়ি দেওয়া হয়, সাইরেন দেওয়া হয়, এবং যাতে সে কাজগুলো করতে পারে। কিন্তু হয়তোবা সেই কাজ হয়তো সব জায়গায় সব ভালোভাবে হচ্ছে না। একটা জিনিস অনেকে বলে, সেটা আমি গভর্নমেন্টের ফরে বলছি না, যে গভর্নমেন্ট পয়সা দেয় না। কিন্তু আপনি যদি আমার রেকর্ড দেখেন, আমার অফিসে গিয়ে দেখেন, আমি প্রথম ইনস্টলমেন্টে ফার্নিচার নিয়ে এসেছি 1,77,00,000 লক্ষ। সেকেন্ড ফার্নিচার এখন আসবে হচ্ছে 3 কোটি। পরের ইনস্টলমেন্ট যাবে, আবার যা যাবে তার রেডি হয়ে গেছে, সেটা 5 কোটি যাবে। সো আই এম গেটিং মানি, আই হ্যাভ টু জাস্ট ফলো দেয়ার ডিরেকশন, আই হ্যাভ টু রিপ্লাই টু দেম হোয়াট আর দি প্রবলেম দে আর ফেসিং, গ্র্যান্টিং দি মানি। এখনো অবধি আমার কেসে আমি দেখিনি একটাও গ্র্যান্ট আটকে গেছে যে এই কারণে আপনাকে তো আপনারা গ্র্যান্ট দিতে পারছেন না। মানে আপনার চাওয়াগুলো খুব একটা অমূলক নয় আর কি। হ্যাঁ, আমার চাওয়াও অমূলক নয়, ওনারা সেটা জাস্টিফাইও করেন। মানে অনেক ওনারা কি করেন, মাঝে মাঝে কোয়ারি দেন। মানে রিসেন্টলি আমার একটা 3 কোটি টাকার ফার্নিচার আছে, সেখানে কোয়ারি দিয়েছে যে একটা এই যে জিনিসটা ডেলিভারি হবে, ডেলিভারি চার্জ আমরা আপনাকে আপনি চাইছেন কি চাইছেন না। তো সেটা আমি আবার WBSEDSL এ কথা বললাম যে না, আপনাকে ডেলিভারি চার্জ আমরা দেবো না। ওরা যখন কোশ্চেন করেছে, মানেই হচ্ছে আমি যদি লিখি 6% ডেলিভারি চার্জ দেবো, তাহলে ও আপনারটা ক্যান্সেল করে দেবে, আপনি প্লিজ এটাকে 0 করুন। 0 করে দিয়েছি, স্যাংশনও হয়ে যাবে। তো ওদের কিছু প্রোটোকল আছে, গভর্নমেন্টের কিছু প্রোটোকল আছে, সেইটা আপনাকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। আপনি ভাইস চ্যান্সেলর বলে একজন ক্লার্কের কাছে যাব না এটা বললে হয় না, যেতে হয়। কিন্তু আমি আবারও বলছি, এটা আমার কাজ নয়, কিন্তু যেহেতু সিস্টেমটা ওই রকম চলছে, না হলে মুভ করছে না কোনো ফাইল, আপনাকে গিয়ে ফাইলটাকে একটা টেবিল থেকে আর একটা টেবিলে যাওয়ার ব্যবস্থা করতে হবে, তা না হলে হবে না। ওরা কি হয়, অনেক সময় কোয়ারি আছে বলে ফেলে রেখে দেয়, আপনি যদি যান তখনই আপনাকে কোয়ারি লিখে একটা চিঠি করে আপনাকে দেবে। এবার আপনি তার এগেনস্টে আপনার যা যুক্তি দেওয়া, জাস্টিফিকেশন দেওয়া দিলে দেখবেন সব টাকা চলে আসবে। বিশ্ব বাংলার হাত ধরে স্যার বীরভূমের শিক্ষা ব্যবস্থার অনেকটা পরিবর্তন হবেন বলছেন?
এটা একটা খুব বড় কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি আমি প্রথমের দিকটাতে জিওগ্রাফি ডিপার্টমেন্টকে আমি জয়েন করার পরে জিওগ্রাফি যেই আসলো, জিওগ্রাফি আমার কাছে একটা খুব ভালো সাবজেক্ট। আচ্ছা, হ্যাঁ, তো জিওগ্রাফি ডিপার্টমেন্টকে বলেছিলাম যে ওরা যেন একটা সার্ভে স্টার্ট করে এবং প্রত্যেকটা ফ্যামিলিতে তাদের হায়ার এডুকেশন নিয়ে কি মতামত সেটা আমার জানা দরকার। তো ওদেরকে আমরা স্যাংশন করেছি, হয়তো সেকেন্ড সেমে ওরা স্টার্ট করবে এবং প্রত্যেকটা গ্রামে গিয়ে হায়ার এডুকেশন কেন পৌঁছয়নি সেই জিনিসটা ডেটাটা আমাকে দেবে। তাহলে আমি অ্যাকর্ডিং টু দ্যাট আমি সমস্ত কিছু প্ল্যান করব এবং যাতে দাঁড়ে দাঁড়ে এই হায়ার এডুকেশনটা পৌঁছয় তার ব্যবস্থাটা আমি করব। এটা আমার মাথার মধ্যে আছে, এই জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করব। আচ্ছা স্যার, একটা মানে অন্য রকম ট্র্যাকের প্রশ্ন, যে এত প্রেশার, বলছেন 18 ঘন্টা কাজ করেন দিনে, সময় যখন প্রেশার আসে মনে হয় যে ক্লান্তি আসছে, সেই ক্লান্তির সময় কি করে সময় কাটান? বই পড়ে, না গান করে, না অন্য কিছু করে? না, আমি গান শুনি। হ্যাঁ, আমি হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত শুনি। সকালবেলা যখন হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটার সময়টাই আমার ফ্রি সময়, তখন আমি রবীন্দ্রসঙ্গীতটা অন করে আমার পকেটে পাঞ্জাবির মধ্যে রাখি, গান শুনতে শুনতে হাঁটি। অনেকে হচ্ছে কানে নেন, আমি কানে নিই না, আমি জাস্ট এইটাকে রাখি, জাস্ট সাউন্ডটা আসে, গানটা শুনি আর হাঁটি। আর বোলপুরে আসছেন, কলকাতা থেকে দীর্ঘদিন ছিলেন, বাইরে পড়াশোনা করেছেন, এই বোলপুরের এই পরিবেশ, বীরভূমের এই মাটি, বীরভূমকে এক প্রকার আমরা নানাভাবে দেখি, কেউ বলে বোম বারুদের জেলা, কেউ আবার রবীন্দ্রনাথ তারাশঙ্করের জেলা হিসেবে চেনে। আপনি স্যার বোলপুরকে শিক্ষার জায়গাটার একটা মূল জায়গায় দাঁড়িয়েছেন, যে ভারতী বিশ্ববিদ্যালয়, আরেক বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ব বাংলা, যার গুরুদায়িত্ব আপনার উপর। সেখানে এই পাশাপাশি প্যারালালি থেকে আপনি এই শিক্ষার পাশাপাশি সংস্কৃতির মানটা কোনোভাবে কি তুলে ধরতে চাইছেন বা এগোতে চাইছেন? একটা যে অডিটোরিয়াম বানিয়েছেন, সেই অডিটোরিয়ামটা একদম ওয়ার্ল্ড ক্লাস। আপনি আরো একজনের বলা দরকার ছিল, সেটা হচ্ছে অমর্ত্য সেন। হ্যাঁ, তো এনাদের জায়গা, এবং সত্যি কথা বলতে কি, আমাকে মানে যখনই কেউ নেমন্তন্ন করেন, মানে বলেন যে এই একটা প্রোগ্রাম আপনাকে অ্যাটেন্ড করতে হবে, আমি কিন্তু প্রত্যেকটাতে যাই, চেষ্টা করি যাওয়ার জন্য এবং তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। এবং সেখানে আরো একটা জিনিস বলি যে এই ইউনিভার্সিটি তৈরি হয়েছে, এখানে এই ফেসিলিটি আছে, এখানে করে। আমি এই গত সপ্তাহে গিয়েছিলাম সাঁইথিয়া, ওখানে যে জায়গাটার নাম আমি মনে করতে পারছি না, জায়গাটা খুব সাঁইথিয়ার থেকে অনেকটা গ্রামের মধ্যে। তো ওনারা রাজা রামমোহন রায়ের একটা স্ট্যাচু উদ্বোধন করবে। কি করে আমার নাম পেয়েছেন আমি জানি না, যাই হোক না কেন আমাকে নিমন্ত্রণ করেছে, আমি চলেই গেছি, গিয়ে ওখানে উদ্বোধন করেছি। এবং তাদের কি উন্মাদনা যে একজন ভাইস চ্যান্সেলর হয়ে এখানে এসেছেন, এবং সেখানে ওই বাচ্চাদেরকে আমি তখন বললাম যে তোমাদের জন্য সমস্ত ব্যবস্থা আছে, তোমাদের যারা ভালো পড়াশোনা করবে তাদের জন্য এই ব্যবস্থা আছে, কেউ যদি পড়াশোনা করতে খারাপ পড়াশোনাতে কষ্ট পাওয়ার কিছু নেই, তুমি গান করো, আমাদের মিউজিক আছে, মিউজিক ড্রামা আছে, নাচ করো, পেন্টিং করো, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, তোমাকে কোনো চাপ নিতে হবে না, কিন্তু বাট ইউ শুড ড্রিম। ড্রিমটা কিভাবে করবে সেটাই আমি তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এই জিনিসগুলো আমি করি সবসময় যেখানে যাই। আমরা কথা বলছিলাম একজন স্বপ্ন দেখা মানুষের সঙ্গে। তিনি বোলপুরে এসেছেন ভাইস চ্যান্সেলর হয়ে, কিন্তু তিনি স্বপ্ন দেখছেন এই ইউনিভার্সিটিকে একেবারে রাজ্য স্তর থেকে দেশীয় জাতীয় স্তরে এক নাম কামাবে। কিভাবে তিনি নিজে জানেন না। তিনি বলছেন প্রতিদিন আমি পরিকল্পনা করছি কিভাবে পড়ুয়াদের মান উন্নয়ন করা যায়, কিভাবে আরও ডিপার্টমেন্ট বাড়িয়ে পড়ুয়াদের বিভিন্ন সাবজেক্ট এখানে এসে পড়ানো যায় এক ছাতার তলায়, কিভাবে রাজনীতি, সংস্কৃতি, খেলাধুলা সমস্ত কিছু এক সুতোই বাঁধা যায়। তিনি মালা গাঁথতে চাইছেন বোলপুরে এসে। তার দায়িত্বে পড়েছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটিকে জাতীয় স্তরে তুলে ধরা। তিনি সেই গুরুদায়িত্ব পালনে দিনে 15 থেকে 18 ঘন্টা দিনরাত এক করে কাজ করছেন। আজকে সহজ পাঠের জীবন কথা সিরিজের এই এপিসোডের মুখ্য অতিথি হিসেবে পেয়েছিলাম মাননীয় উপাচার্য স্যারকে। স্যার, আরেকবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।